ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিচারপতিদের বিচার। হ্যাঁ, সমস্ত মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিচার শুরু হয়। সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। ৫ বিচারপতির বেঞ্চের নির্দেশে সবাইকে নোটিশ। আগামী সোমবার অবশ্যই পরবর্তী শুনানি রয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে আবেদন জানাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হতে চাইছেন? দেখো, এটাই বিষয়। অন্তত মামলা যখন শুনানি হলো সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে তার আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করে বললেন যে তারাও এখানে আলাদা করে একটা আবেদন করতে চায়। কিন্তু সেই আবেদন কেন? কারণ এই যে মেডিকেলে ভর্তির অনিয়ম, সেখানে কোথাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত নয়, তার কোনো ভূমিকা নেই। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন? তুমি দেখো, 25 তারিখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন এই সিবিআই তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে, সেই নির্দেশে 3 নম্বর পাতায় একেবারে স্পেসিফিকলি লিখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে পরামর্শ দিচ্ছেন, এবং আমি নির্দেশের সেই অংশটাই তবে পড়ে শোনাচ্ছি। সেখানে বিচারপতি লিখছেন, মিস্টার অভিষেক ব্যানার্জি হ্যাজ এ পলিটিক্যাল ফিউচার, হি শুড নট বি ডিস্টার্ব। এই কথাটা বিচারপতি সৌমেন সেন বলেছেন বিচারপতি অমৃতা সিনহাকে। তাই তার মামলার লাইভ স্ট্রিমিং করা যাবে না, এবং তার সংক্রান্ত দুটো মামলা সেটা খারিজ করতে হবে। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা আলোচনা বিচারপতি সৌমেন সেনের সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এজলাসে আসছে, তার নাম, তিনি কোনো এই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তিনি মামলায় অন্তর্ভুক্ত হননি, তাকে নোটিশও করা হয়নি, তিনি তার কোনো বক্তব্যও রাখতে পারেননি, অথচ তার নাম ব্যবহার করা হচ্ছে, তাকে তার নাম ধরেও নির্দেশ দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টাতে অ্যাগ্রিভড, আইনের ভাষা বলা হয় অ্যাগ্রিভড, অর্থাৎ তিনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মান সম্মান হানি হতে পারে বা আদার্স কোনো হানি হতে পারে, তাই তিনি অ্যাগ্রিভ, তাই তিনি সুপ্রিম কোর্টে যেতে বলেছেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমবিবিএস এ ভর্তি, যেখানে এসটি সার্টিফিকেট জালিয়াতির ঘটনা, 14টা প্রাথমিক প্রামাণ্য নাথি হিসেবে যার সত্যতা সামনে পেয়েছে আদালত, রিপোর্টেই পেয়েছে, রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্টেই পেয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর পুরো বিষয়টার মধ্যে কিন্তু কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো। বিচারপতি সৌমেন সেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নির্দেশ দিচ্ছেন ডিভিশন বেঞ্চে বসে, সেটাকে এস্টাবলিশ করতে গিয়ে বিচারপতি তার নির্দেশের 3 নম্বর পাতায় মিস্টার অভিষেক ব্যানার্জি বলে সরাসরি সম্বোধন করছেন এবং এই বাক্যবন্ধ লিখছেন। কাজে সব মিলে যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি নয়, অর্থাৎ মামলায় কোনো বাদী নন, তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এজলাসে আলোচনা, নির্দেশ নেওয়া তাড়িয়ে তাতে তিনি অ্যাগ্রিভড হয়েছেন, তাই তিনি সুপ্রিম কোর্ট তার আবেদন রাখবেন। কারণ এর আগেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি পিটিশন ফাইল করেছেন, সেখানে আরো একগুচ্ছ তিনি আবেদন করেছেন, কখনো ফল তার পক্ষে গেছে, কখনো তার বিপক্ষে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলায় নেই, যে এমবিবিএস দুর্নীতি মামলায় তার নাম কোথাও নেই, তার নাম কেন নির্দেশনামার মধ্যে থাকবে? তাই তিনি অ্যাগ্রিভড হয়ে সুপ্রিম কোর্টে গেছেন। এখন দেখো, সব বিষয়টার মধ্যেই 24 এবং 25 জানুয়ারির একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চের মধ্যে যে দ্বৈরথ, যে বিতর্ক, বিরল বিতর্ক, সেই বিতর্কের নিষ্পত্তি কোন পথে হবে, সমাধান সূত্র কি হবে, তার জন্য সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চের দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। কারণ আপাতত এই মামলা না একক বেঞ্চ না ডিভিশন বেঞ্চ কেউ শুনতে পারবে না, কারণ বিচার প্রক্রিয়াটার উপরই স্থগিতাদেশ দিয়েছে। আমাদের প্রত্যেকের নজর থাকবে। অর্ণব, আগামীকাল থেকে উত্তরবঙ্গে ন্যায়যাত্রা শুরু হবে রাহুল গান্ধীর, এবং তার আগে ছবিটা আপনাদের দেখাবো। একাধিক জায়গায়, ধূপগুড়ি, ফালাকাটা, একাধিক জায়গায় কাট আউট ছেঁড়া হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে, ন্যায়যাত্রার পোস্টার ছেঁড়া হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, ন্যায়যাত্রা আগামীকাল থেকে শুরু করবেন রাহুল গান্ধী। তার আগে ধূপগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে একাধিক জায়গায়, শুধু ধূপগুড়ি নয়, ফালাকাটাতেও দেখুন একই ছবি, কাট আউট, সেই কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আর এই নিয়েই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কিন্তু উত্তরবঙ্গে, কারণ আগামীকাল রাহুলের ন্যায়যাত্রা শুরু হবে এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবেন উত্তরবঙ্গে। সরাসরি চলে যাব, ইরণ রায়বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরণের সঙ্গে কথা বলবো। ইরণ, প্রথম থেকে একটা জটিলতা তৈরি হয়েছে, তার মধ্যে নতুন করে একটা সংযোজন, এই পোস্টার, ব্যানার, কাট আউট ছেড়া। তাহলে তো উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
ইরনের কাছে আমি আসবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফালাকাটা ধূপগুড়িতে ছেঁড়া হলো ন্যায় যাত্রার পোস্টার। একাধিক জায়গায় পোস্টার ছেঁড়া হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জায়গায় রাহুলের ন্যায় যাত্রার আগেই পোস্টার ছেঁড়া ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল ধূপগুড়ি হয়ে জলপাইগুড়িতে ন্যায় যাত্রা। আবারও সরাসরি চলে যাবো, ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, তুমি যেমনটা বলছিলে, কেন শুধু উত্তর কেন তুমি বলছিলে যেমন উত্তর উত্তাপ, আমি বলছি উত্তর নয়, বাংলা জুড়ে উত্তাপ বইছে। তার কারণ রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা ইতিমধ্যেই বক্সিরহাট থেকে অসম এবং বাংলা সীমান্ত থেকে দুদিন আগে প্রবেশ করেছিল, দুদিন ছুটি ছিল। আগামীকাল থেকে আবার যেটা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর হয়ে যেটা বিহারে প্রবেশ করার কথা, সেটা কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ ছিল প্রশাসনিক দিকে, যে তারা সহযোগিতা করছে না, কোনো রকম অনুমতি দিচ্ছে না। আজ সকাল থেকে দেখা যায় কংগ্রেস যে সরাসরি অভিযোগ করতে শুরু করে ফালাকাটা, জলপাইগুড়ি, লাটাগুড়ি বিস্তীর্ণ অঞ্চল, শিলিগুড়ির কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় তাদের এই ন্যায়যাত্রার যে পোস্টার সেটা ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এটা ছিঁড়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে কংগ্রেস মিটিং করে, তারপর তারা মিছিল করে, তারা কোতোয়ালি থানায় গিয়ে ঘেরাও করে, তারা অভিযোগ জমা দেয়। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে ন্যায়যাত্রার ক্ষেত্রে কেন এত বাধা। সরাসরি তারা অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে, এবং বারবার অধীর চৌধুরী তিনি যেটা আজকেও বলেছেন, তাতে স্পষ্ট করেছেন যে রাহুল গান্ধী কিন্তু কোনো ভোটমুখী যাত্রা করছেন না, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়যাত্রা করছেন। এবং বাংলার অতিথি রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীকে কেন এইভাবে বারবার বাধার সামনে পড়তে হচ্ছে, বা কংগ্রেসের এই যে কর্মসূচি তাকে কেন বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে, এটা কিন্তু অধীর চৌধুরী যেমন প্রশ্ন তুলেছেন, সেরকম কিন্তু কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খার্গে তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন বা অনুরোধ করেছেন, যদি স্পষ্ট করে বলা যায় যে যাতে ন্যায়যাত্রা কোনো বাধা না পায়। এবং সেই চিঠিতে কিন্তু অবশ্যই উল্লেখ রয়েছে সম্পর্কের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী পরিবারের সম্পর্কের কথা, এবং যাতে এই ন্যায়যাত্রা সুষ্ঠুভাবে করা যায় সেটা অনুরোধও কিন্তু করেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ন্যায়যাত্রা আগামীকাল যেটা রয়েছে তার কোনো অনুমতি অফিসিয়ালি দেওয়া হয়নি। যদিও কংগ্রেস এই ন্যায়যাত্রা করবে, আগামীকাল সকালেই রাহুল গান্ধী আবার চলে আসছে, এবং দুপুর 2টো থেকে জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এই ন্যায়যাত্রা পুনরায় শুরু হবে। তবে পশ্চিমবঙ্গের ন্যায়যাত্রাকে ঘিরে জটিলতা কিন্তু ক্রমশ, যেটা আগেও ছিল আজকে রাতেও পর্যন্ত রয়েছে। দেখা যাক আগামীকাল সকালে এর অন্য কোনো ডেভেলপমেন্ট হয় নাকি এই ন্যায়যাত্রা সুষ্ঠুভাবেই বাংলা থেকে বিহারের পথে এগিয়ে যেতে পারে। বেশ নজর থাকবে ইরন। আর এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা। রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রথম থেকেই বাধা দেওয়ার অভিযোগ অধীর চৌধুরীর। অধীরের মন্তব্যের পাল্টা আক্রমণ ফেরহাদ হাকিমের। বক্সিরহাট থেকে শুরু হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার। রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা, তার পোস্টার ছিঁড়ছে, তার কাটআউট ছিঁড়ছে, কর্মীদেরকে মারধর করছে, যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায়। এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুশি আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো। কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না, তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মল্লিকার্জুন খার্গের। রাহুলের নিরাপত্তা নিয়ে খার্গের চিঠি মুখ্যমন্ত্রীকে। রাহুলের ন্যায় যাত্রা আগামীকাল থেকে বাংলায়, এবং সেই ন্যায় যাত্রা নিরাপত্তা নিয়েই চিঠিতে ঠিক কি উল্লেখ বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, রাহুল গান্ধী যাতে নিরাপদে এবং সুষ্ঠুভাবে রাজ্যে কর্মসূচি চালিয়ে যেতে পারেন তা নিশ্চিত করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেস শিবিরের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল রাতের বেলায় সেই চিঠি পাঠানো হয়েছে। তুমি জানো যে রাহুল গান্ধীর কর্মসূচি আগামীকাল থেকে ফের শুরু হওয়ার কথা রয়েছে, যে কংগ্রেস শিবিরের বক্তব্য যে বিভিন্ন ক্ষেত্রে অনুমতি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এবং কংগ্রেস শিবিরের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে এই গোটা বিষয়কে ঘিরে একটা কোনো গোলমাল হতে পারে। সেই ধরনের যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই কথা জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি মনে করিয়েছেন চিঠিতে যে গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এবং এই ন্যায়যাত্রার বিষয়ে রাহুল গান্ধী এই রাজ্যের ওপর দিয়ে যাবেন। পড়শি রাজ্যে যে ঘটনা ঘটেছে তা যথাযথ নয়, ফলে এই রাজ্যে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে যাতে নজর দেওয়া হয় সেই বিষয়টাই উল্লেখ করে এই চিঠিতে জানানো হয়েছে। বেশ।
5ই জানুয়ারি থেকে আজ 27শে জানুয়ারি 22 দিন ধরে বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। আর এই শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাকে নিয়ে এই প্রথম মুখ খুললেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বলছেন অন্যায় করেছেন শেখ শাহজাহান। শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে। কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি বলুন? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। হেনস্থার প্রতিবাদে মার। সরাসরি নরেন্দ্রপুরের দিকে নজর রাখবো, কারণ নরেন্দ্রপুরে স্কুলে তুলকালাম, রীতিমতো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, নরেন্দ্রপুরের ছবি আপনারা দেখছেন। অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে তুলকালাম পরিস্থিতি, ভাইরাল ভিডিও যে ছবি আপনারা দেখছেন। স্কুলে ভাঙচুর করা হয়েছে, শিক্ষকদের মারধর করা হয়েছে। সরাসরি চলে যাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ঠিক কি হয়েছিল আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে শিক্ষক এবং শিক্ষিকা যাদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল তাদেরকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার পর 15 জন শিক্ষক শিক্ষিকা যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, যাদেরকে মারধর করা হয়েছে, তারা এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় তারা প্রবেশ করেছেন অভিযোগের জন্য। এবং যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি, সেই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও তারা এটা সংগ্রহ করেছে। এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার এই ঘটনায় হয়নি। যেটা শিক্ষক শিক্ষিকারা যেটা অভিযোগ করছেন, যে সকাল থেকেই স্কুলের সামনে জটলা তারা লক্ষ্য করেন। হঠাৎই বেশ কিছু বহিরাগত এবং স্কুলের অভিভাবক তারা স্কুলের মধ্যে গিয়ে যে মেন গেট, সেই মেন গেটে তারা প্রথমে বিক্ষোভ দেখান। তারপরেই সরাসরি টিচার্স রুমে গিয়ে টিচার্সদেরকে একাধিক যে শিক্ষক শিক্ষিকার ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এবং সেই বেধড়ক মারধরের ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তুমি দেখতেই পাচ্ছ ভাইরাল হয়েছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বহিরাগতরা গিয়ে স্কুলের টিচার্স রুমে সেখানে গিয়ে বেধড়ক মারধর করছে। এবং এই ঘটনায় রীতিমতো স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। যারা স্কুলের পড়ুয়া রয়েছে, বিশেষ করে যারা 5 থেকে 7 পর্যন্ত, তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবং এই খবর নরেন্দ্রপুর থানার পুলিশকে দিলে ঘটনাস্থলে গিয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে এই শিক্ষক শিক্ষিকাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় রীতিমতো স্কুলের শিক্ষক, তার সঙ্গে যারা পড়ুয়া রয়েছে, তারা রীতিমতো আতঙ্কিত। বেশ স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষকরা। অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে জীবন বিপন্ন। 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গিয়ে তুলকালাম, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। আমি বিস্তারিত সব জানবো। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন। এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, এবং স্কুলের মধ্যেই এই ঘটনা হয়েছে এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী, জানাচ্ছেন ছাত্রীর মা। যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। স্কুলের মধ্যে? হ্যাঁ, স্কুলের মধ্যেই করেছে। সেটা আমার এখন মনে পড়ছে। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমার CWC অফিসেও পাঠিয়েছে, ওখানেও গেছি। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেডিকেল টেকনিক সমস্ত হয়েছে, আর পুলিশ এখানে ইনভেস্টিগেশনও করেছে। এবং সমস্ত আমার এখানকার এলাকার পার্টির সদস্যদের সমস্ত লোককে আমি এই ব্যাপারটা বলেছি, এবং তারা আমার হেল্প করছে এবং আমার পাশে রয়েছে। নরেন্দ্রপুরে স্কুলে তুলকালাম, আর এই ঘটনা নিয়ে DI এর কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
দক্ষিণ চব্বিশ পরগনা একটা স্কুল, সেখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী যে শিক্ষকদের মেরে একাকার অবস্থা করেছে। আপনারা কি রিপোর্ট তলব করবেন ডিএর কাছ থেকে? 100%, এবং কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি এটা জানতাম না, আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেওয়ার নেব। বিজেপির ডেপুটেশন আর সেই ডেপুটেশনের রীতিমতো উত্তেজনার পরিস্থিতির যে ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, সেখানে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। থানায় ঢুকে রীতিমতো থানার গেটে ঢুকে বিক্ষোভ দেখান পুলিশের সঙ্গে, রীতিমতো বাক বিতণ্ডা বিজেপি কর্মী সমর্থকদের। উদয়নারায়ণপুর থানায় ডেপুটেশন সুকান্ত মজুমদারের। সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, এখন ঠিক কি পরিস্থিতি? কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপির যে থানা ঘেরাও কর্মসূচি বা ডেপুটেশন, সেই কর্মসূচি কিন্তু শেষ হয়েছে। যেটা ঘটনা, যে বিজেপি কর্মীদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই কিন্তু বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, সেই তারই প্রতিবাদে কিন্তু আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু আজ উদয়নারায়ণপুর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচিতে কিন্তু প্রথমের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা যখন মিছিল করে থানার সামনে আসে, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি যে থানার গেট, সেই গেট বা টিনের চাল, সেই চাল ভেঙে গেট খোলার চেষ্টা করা হয় বিজেপি কর্মীদের সাহস থেকে। এরপরে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যারা ছিল তারা কিন্তু বিজেপি কর্মীদের কিন্তু সরিয়ে দেয়। এরপরে কিন্তু সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে শুরু। কোনো একটা গাড়িতে যদি হামলা হয়, সবাই গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে, ওইখানে সবাইকে পেটাবে। খবর পাইলে কিছু হয়েছে, আমি আছি, চিন্তা নেই, আমি দাঁড়িয়ে থাকি। আমার কল পেয়ে ওখানে পৌঁছে যাবে, ঠান্ডাও নিয়ে আসবে, আর এত সরু বাতা দিয়ে হবে না, বাস নিয়ে আসবে। বিক্ষোভে বেরোলো ডিম, কেন বলছি জানেন? কারণ কেতুগ্রামের ছবিটা দেখাবো আপনাদের। 2 নম্বর পঞ্চায়েত সমিতির শাঁখাই গ্রামের 138 নম্বর বুথ এবং 29 নম্বর বুথে, সেখানে দীর্ঘদিন ধরে 2 সপ্তাহ ধরে অঙ্গনওয়াড়ির খাবারে মিলছে না ডিম, সঙ্গে নিম্নমানের খাবারের অভিযোগ। ডিমের দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে ক্ষোভ দেখান অভিভাবক এবং গর্ভবতীরা। যে ছবি আপনারা দেখছেন, অন্যদিকে ডিম আছে কিন্তু পাতে নেই। কেতুগ্রামের যে ছবি, বিক্ষোভ দেখানোর পরেই ডিম সামনে আসলো, অর্থাৎ বিক্ষোভের পরে ডিম বেরোলো। রণদেব রয়েছে আমাদের সঙ্গে, রণদেবের সঙ্গে কথা বলবো। রণদেব, এই যে ডিম দেওয়া হচ্ছিল না, কেনই বা দেওয়া হচ্ছিল না, এই ক্ষোভের পরে ডিম বেরোলো, কি করবেন এত ডিম নিয়ে তিনি? হ্যাঁ দেখো, প্রথমত হচ্ছে কেতুগ্রামের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের যে 129 নম্বর অঙ্গনারী কেন্দ্র এবং 138 নম্বর অঙ্গনারী কেন্দ্র এবং 29 নম্বর অঙ্গনারী কেন্দ্রে আজ একটাই 2 সপ্তাহ ধরে ডিম দেওয়া হচ্ছিল না, একটা 8 দিন ধরে ডিম দেওয়া হচ্ছিল না। এই যে ডিম দেওয়া হচ্ছিল না, এর একটা যুক্তি শিক্ষিকারা দেখাচ্ছেন যে সরকারের বরাদ্দ করা টাকা তারা নির্দিষ্ট সময়ে পায়নি এবং দীর্ঘদিন বকেয়া থাকার কারণে তারা নিজের গ্যাটের টাকা খরচা করে আর ডিম কেনার মতো সামর্থ্য নেই, আর্থিক অসুবিধার মধ্যে থাকায় তারা ডিম কিনতে পারেনি এবং কিনতে না পারার ফলেই শিশুদের এবং প্রসূতিদের পাতে ডিম পড়ছিল না। কিন্তু আজকে কেন ডিম পড়লো না? আজকে যেই সংবাদ মাধ্যম ওখানে হাজির হয়ে গেল বিক্ষোভের ছবি করতে, তখন সঙ্গে সঙ্গে ডিম চলে এলো এবং সেই ডিমও কিন্তু তখন রান্না হয়নি, কিন্তু ডিম সেই রান্নার পাশে এসে পৌঁছে গেল। এখানে প্রশ্ন হচ্ছে যে যে এলাকার সুপারভাইজার, সেই সুপারভাইজার কৃষ্ণা মণ্ডলের বক্তব্য যে ডিম বন্ধ করা উচিত হয়নি এবং সেই বন্ধ না, যাতে ডিম চালু হয় এবং এই জিনিস যাতে পুনরায় বন্ধ না হয়, সেই ব্যবস্থার জন্যই আমাদের এখানে এই ব্যবস্থা করা যে ডিম আমাদের দিতে হবে। এবং এর পাশাপাশি আর একটা জিনিস জানিয়ে রাখি, এই আমাদের নিউজ 18 বাংলা খবর সম্প্রচারের পরেই কিন্তু কেতুগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস করার নির্দেশ জানিয়েছেন সিডিপিওকে যে এখানে যতগুলো অঙ্গনারী কেন্দ্র আছে তার কোথাও পুষ্টিকর খাদ্য বন্ধ হবে না, পুনরাবৃত্তি না হয়।
খাবার ঠিক মতো দেয় না, আগের দিন সই করে নিলেও বললো ডিমটা কালকে এসে নিয়ে নেবেন, তাও দেয়নি। পরের দিন বলছে সই হয়ে গেছে আর ডিম নেই। এই 2 সপ্তাহ দেয়নি ডিম। আজকে তো আমরা বলার পর তারপর ডিম আসলো। আবার হলুদ দেয় না, যেদিনকে বলবে হলুদ সরকারে দেয় না। আমার ওই তো অসুবিধা হচ্ছিল আমার। কি অসুবিধা ছিল? আমার এই আর্থিক অবস্থা খারাপ না, পারিনি তাকে পয়সা দিতে, তার জন্য কদিন বন্ধ রেখেছি। সরকার না দিলে আমি পাবো কোথায়? আমি একটা কিডনির পেশেন্ট। আপনি যে ডিম দেন এর বিলটা তো করেছেন ডিমের? না, এটা বন্ধ থাকে, বিল করবো কেন? এই বাচ্চাদের পুষ্টিকর খাবার যে ডিম দেননি এটা ভুল করেছেন? হ্যাঁ, ভুল করেছি। ডিম বন্ধের কোনো নির্দেশ, সরকারিভাবে কোনো নির্দেশ নেই। আমি বিষয়টা অবগত হলাম। ডিম বা প্রসূতিদের বা শিশুদের খাবার বন্ধ করা যাবে না। আইসিডিএস কর্মীদের আজ অবধি কোনো পেমেন্ট বাকিও নেই। সিডিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সঙ্গে সঙ্গে যেন প্রতিটি সেন্টারে ডিম সহ পুষ্টিকর খাবার চালু থাকে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খবর